গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, তোমাদের 7টার সময় ক্লাসে আমি বলেছিলাম যে সোমবার, বুধবার আর শুক্রবার তোমাদের ডাব্লিউবিপি কেপি জিকে বুস্টার, আর মঙ্গলবার বৃহস্পতিবার পিএসসি জিকে বুস্টার, আর শনিবারে থাকবে তোমাদের জিকে ম্যারাথন। এটা 7টার সময় তোমাদের ক্লাসের রুটিন। এবং আমরা এই ডাব্লিউবিপি জিকে বুস্টার যে ক্লাসটা, সেখানে ডাব্লিউবিপি কেপি স্ট্যান্ডার্ড অনুযায়ী ইজি টু মিডিয়াম কোয়েশ্চেন করব, আর পিএসসি জিকে বুস্টারে আমরা মিডিয়াম টু হার্ড করব। তোমরা যারা যারা ডাব্লিউবিপি কেপির প্রিপারেশন নিচ্ছ বা পিএসসির প্রিপারেশন নিচ্ছ, ক্লার্কশিপ বা মিসলিনিয়াসের, তারা প্রতিদিনই এই 5টা দিনই ক্লাসগুলো ফলো করো, তাহলে তোমাদের ইজি, মিডিয়াম আর হার্ড 3 ধরনের প্রশ্নই প্র্যাকটিস হবে। তো আজকে আমরা ডাব্লিউবিপি কেপি জিকে বুস্টার 6 করব। এখানেও আজকে তোমাদের 40টা একদম বাছাই করা জিকের প্রশ্ন রয়েছে। তোমরা যারা যারা আগের দিন পয়লা বৈশাখের জন্য আমাদের ফুল লেন্থ মক টেস্ট গুলো দিতে পারোনি, 85 নম্বরের ডাব্লিউবিপি কনস্টেবল বা পিএসসি ক্লার্কশিপের 100 নম্বরের ফুল লেন্থ টেস্ট, তারা টেলিগ্রামে জয়েন করে নাও। ওখান থেকে তোমরা এই টেস্ট গুলো দিতে পারবে, অথবা আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে গেলেই তোমরা কিন্তু মক টেস্ট গুলো দিতে পারবে। ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে, তোমরা ওখান থেকে গিয়ে ফুল লেন্থ মক টেস্ট গুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দাও। ঠিক আছে? কার কত স্কোর হলো আমাকে শেষকালে কমেন্ট বক্সে সবাই জানিয়ে। চলো আজকের কোশ্চেন দেখি। হর্ষবর্ধনের সময়কালে ভারত পরিদর্শনে কে এসেছিলেন? ইতিহাসের একটা প্রশ্ন, খুব আসে পরীক্ষায়। হর্ষবর্ধনের সময়কালে ভারত পরিদর্শনে কে এসেছিলেন? হিউয়েন সাং। আমরা এখানে হর্ষবর্ধনের হ আর হিউয়েন সাং এর হ এই দুটো দিয়ে মনে রাখবো। হর্ষবর্ধনের সময়কালে এসেছিলেন হিউয়েন সাং। এই হিউয়েন সাংকে আমরা বলি প্রিন্স অফ পিলগ্রিমস। কি বলি? প্রিন্স অফ পিলগ্রিমস। হিউয়েন সাং তার ভারত পরিভ্রমণের উপর ভিত্তি করে সি ইউ কি নামক গ্রন্থটা লিখেছিলেন। তাহলে হিউয়েন সাং এর লেখা বইয়ের নাম কি? সি ইউ কি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিয়েন ভারত পরিদর্শনে এসেছিলেন। যদি তোমাদের বলা হয় ফাহিয়েন কার সময় ভারতে এসেছিলেন, তো উনি কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন। আর ফাহিয়েনের লেখা বইটার নাম কি? ফো কুয়োকি। ফো কুয়োকি ফাহিয়েন। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে একটি আইনি অধিকার করা হয়েছিল? ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে একটি আইনি অধিকার করা হয়েছিল? তো দেখো, এটা 44তম সংশোধনীর দ্বারা করা হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় তোমাদের আসে এটা। 1978 সালে হয়েছিল এই 44তম সংশোধনী আইন, এবং এখান থেকে আমাদের মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়েছিল, যেটা বর্তমানে পার্ট 12 এর 300A আর্টিকেলে রয়েছে। 300A এর আর্টিকেলে রয়েছে তোমার এই সম্পত্তির অধিকার। তোমরা যারা নতুন রয়েছে সবাইকে বলে দেবো, তোমরা আমাদের কেপি ডাব্লিউবিপি ফাউন্ডেশন ব্যাচ, পরিবর্তন ব্যাচে জয়েন করতে পারো, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস, কনসেপচুয়াল, তার সাথে এমসিকিউজ এবং টেস্ট সিরিজও রয়েছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ। আরো ডিটেলস জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। এছাড়া পিএসসি ক্লার্কশিপের প্রিপারেশন নিতে চাইলেও আমাদের কাছে নিতে পারো, এর জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। নেক্সট কোয়েশ্চেন। মহানদীর কোন রাজ্যে উৎপত্তি হয়েছে? মহানদীর উৎপত্তি হয়েছে কোন রাজ্যে? ছত্তিশগড়ে উৎপত্তি হয়েছে মহানদীর। মহানদীর দৈর্ঘ্য 858 কিলোমিটার। উৎপত্তি স্থল কোথায়? ছত্তিশগড়ের রায়পুর জেলার সিহাওয়ার উচ্চভূমিতে মহানদী উৎপত্তি হয়েছে। এর গতিপথ যদি আমরা দেখি, উৎসস্থল থেকে ছত্তিশগড় আর উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কটকের নিকট বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে শেষকালে বঙ্গোপসাগরে পড়েছে। অর্থাৎ আমাদের এই মহানদীর উৎপত্তি হচ্ছে ছত্তিশগড়ের রায়পুর জেলার সিহাওয়ার উচ্চভূমি এবং মিলনস্থল বঙ্গোপসাগর। আর এর উপনদী হচ্ছে তোমার শিবনাথ, হাসদেব, মান্দ, ইব, ব্রাহ্মণী। পরীক্ষায় আসে ব্রাহ্মণী কোথাকার উপনদী। ক্লিয়ার? আর মোহনা বঙ্গোপসাগর। নেক্সট, অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন? অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিল? অশোকের গুরুকে উপগুপ্ত। 268 খ্রিস্টপূর্বাব্দে অশোকের এই রাজ্যাভিষেক হয়েছিল, মানে রাজা হয়েছিলেন অশোক। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন এই সম্রাট অশোক। এছাড়া আর কি পয়েন্ট দেখবো, 2061 খ্রিস্টপূর্বাব্দে তিনি কলিঙ্গের সাথে যুদ্ধ করেছিলেন। কলিঙ্গ যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যুদ্ধের মানে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতাতে তিনি মর্মাহত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। অশোকের সময় কোন বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়? তৃতীয় বৌদ্ধ সম্মেলন। তারপরে দেখো, ভারতের মধ্য ভারতের যে মালভূমি সেটা কোন শিলা দ্বারা গঠিত? মধ্য ভারতের মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। আগ্নেয় আর রূপান্তরিত শিলা, অপশন বি কারেক্ট আনসার। ভারতের মালভূমি আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। ভারতে অবস্থিত মালভূমিগুলো কি কি রয়েছে? মালব মালভূমি আছে, বুন্দেলখণ্ড মালভূমি আছে, ছোটনাগপুর মালভূমি আছে খুব বিখ্যাত, মেঘালয় মালভূমি আছে, মানওয়ার মালভূমি আছে। দাক্ষিণাত্য মালভূমি যেটা, সেটা হচ্ছে ভারতের বৃহত্তম মালভূমি অঞ্চল। খুব ভালো করে মনে রাখবে এটা। ভারতের বৃহত্তম মালভূমি অঞ্চল কোনটা? দাক্ষিণাত্য মালভূমি। আর ভারতের এই দাক্ষিণাত্য মালভূমি ডেকান ট্র্যাপ নামে পরিচিত। ডেকান ট্র্যাপ নামে কোনটা পরিচিত? ভারতের দাক্ষিণাত্য মালভূমি। তারপরে কোন দেশকে সোনালী পশমের দেশ বলা হয়? সোনালী পশমের দেশ কোন দেশকে বলা হয়? অস্ট্রেলিয়াকে বলা হয় সোনালী পশমের দেশ। অস্ট্রেলিয়া তার মেরিনো জাতের ভেড়ার সূক্ষ্ম পশমের জন্য বিখ্যাত, সেই কারণে একে বলা হয় তোমার সোনালী পশমের দেশ। কেননা এই পশমগুলো, এই সূক্ষ্ম পশমগুলো সোনালী রঙের হয়। তারপরে নিম্নলিখিত কোন লেখকের ছদ্মনাম চিত্রগুপ্ত? দেখো, সতীনাথ ভাদুরী হচ্ছে তোমার চিত্রগুপ্ত নামে পরিচিত, এনার ছদ্মনাম চিত্রগুপ্ত। তারপরে কোন দেশ সম্প্রতি আফগানিস্তানকে ছাড়িয়ে ইউএনওডিসি অনুসারে 2023 সালে বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী হয়ে উঠেছে? কোন দেশ? মায়ানমার সম্প্রতি আফগানিস্তানকে ছাড়িয়ে ইউএনওডিসি অনুসারে 2023 সালে বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে। মায়ানমার আফগানিস্তানকে ছাড়িয়ে 2023 সালে বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারীতে পরিণত হয়েছে। তারপরে কত সালে ইলবার্ট বিল উত্থাপন করা হয়? ইলবার্ট বিল কত সালে উত্থাপন করা হয়েছিল? 1883 খ্রিস্টাব্দে ইলবার্ট বিল উত্থাপন করা হয়। এই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড রিপন। 1883 সালে ফ্রেডরিক উইলিয়াম হেনরি পলসন ইলবার্ট বিলটা উত্থাপন করেছিলেন। এই বিলের লক্ষ্য কি ছিল? ভারতীয় ম্যাজিস্ট্রেটের ফৌজদারি মামলায় ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা দেওয়া। নেক্সট, ম্যাঙ্গানিজের সর্বোৎকৃষ্ট আকরিক কোনটা? ম্যাঙ্গানিজের সর্বোৎকৃষ্ট আকরিক কোনটা হবে? পাইরোলুসাইট। এটা ম্যাঙ্গানিজের সব থেকে ভালো আকরিক। ম্যাঙ্গানিজের সংকেত কি? Mn। পারমাণবিক সংখ্যা 25। উড়িষ্যায় এই তোমার আমাদের পুরো ভারতের মধ্যে ম্যাঙ্গানিজ আকরিক সর্বোচ্চ মজুদ রয়েছে। কোথায় সব থেকে বেশি মজুদ রয়েছে ম্যাঙ্গানিজ আকরিক? উড়িষ্যাতে। ভালো করে মনে রাখবে। কিন্তু ভারতের মধ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উৎপাদনকারী রাজ্য হচ্ছে তোমার মধ্যপ্রদেশ। নেক্সট, মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়? মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন পাওয়াপুরীতে। বৈশালীতে জন্মগ্রহণ করেছিলেন এবং পাওয়াপুরীতে মৃত্যুবরণ করেছিলেন। মহাবীর রিজুপালিকা নদীর তীরে শালগাছের নিচে, শালগাছ আর রিজুপালিকা নদী দুটোই ভালো করে মনে রাখবে, কৈবল্য লাভ করেছিলেন, অর্থাৎ তিনি জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, সর্বজ্ঞান প্রাপ্ত হয়েছিলেন রিজুপালিকা নদী আর শালগাছের নিচে। মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর এবং মহাবীর পঞ্চ মহাব্রত প্রবর্তন করেছিলেন। তারপরের প্রশ্ন, কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? 14 বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ। এটা কোথায় আছে? সংবিধানের 24 নম্বর আর্টিকেলে আছে। কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ 14 বছরের নিচে। ঠিক আছে, 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক চাকরিতে নিযুক্ত করা যাবে না। তারপরে চলে এসো, ভারতের কোন গিরিপথে অটল টানেল রয়েছে? অটল টানেল কোন গিরিপথটায় আছে? এই গিরিপথটার নাম হচ্ছে রোটাং গিরিপথ, যেখানে রয়েছে আমাদের অটল টানেল রোটাং। এটা হিমালয়ের পূর্ব পীর পাঞ্জাল রেঞ্জে লেহ মানালি হাইওয়েতে অবস্থিত। লেহকে মানালির সাথে তোমার হচ্ছে যুক্ত করে। কারণ কোথায় রয়েছে? পূর্ব পীর পাঞ্জাল রেঞ্জে। এই টানেলটা ভারতের দ্বিতীয় দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ।
আর দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ কোনটা তাহলে? ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টানেল, এটা হচ্ছে 9.28 কিলোমিটার, আর এটা হচ্ছে 9.02 কিলোমিটার। ঠিক আছে, দীর্ঘতম তাহলে আমাদের ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টানেল, আর দ্বিতীয় দীর্ঘতম হচ্ছে তোমার এই তোমার হচ্ছে অটল টানেল। কেমন? তারপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নতুন স্লাইড আনার জন্য নিচের কোন শর্টকাট কি ব্যবহার করতে হয়? পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যদি আমরা আনতে চাই তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কন্ট্রোল+M। কন্ট্রোল+M। পরিমাপ সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? পরিমাপ সম্পর্কিত বিজ্ঞানকে আমরা কি বলবো? মেট্রোলজি। এখানে দেখো এই মেটেওরোলজি এইখানে যেটা আছে আমাদের, এটার মানে হচ্ছে তোমার মেটিওরোলজি, যেটা আমাদের আবহাওয়া বিজ্ঞান। তারপরে জিওমরফোলজি, যেটা জিওমরফোলজি মানে হচ্ছে তোমার ভূপৃষ্ঠ আর তার বিবর্তনের অধ্যায়, কিভাবে সেটা বিবর্তন হচ্ছে সেটাকে আমরা বলি জিওমরফোলজি। আর ইকোলজি মানে কোনটা? ইকোলজি মানে হচ্ছে তোমার বাস্তুতন্ত্র সম্পর্কিত বিজ্ঞান। কেমন? তারপরে দেখো নিম্নলিখিত অনুচ্ছেদগুলির মধ্যে কোনটির দ্বারা সমস্ত নাগরিকদের জন্য সমস্ত পাবলিক প্লেসে যাওয়া অধিকার রয়েছে? খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা প্রশ্ন, ভালো করে লক্ষ্য করো। বলেছে নিম্নলিখিত অনুচ্ছেদগুলোর মধ্যে কোনটার দ্বারা সমস্ত নাগরিকদের জন্য সমস্ত পাবলিক প্লেসে যাওয়ার অধিকার রয়েছে? এটা রয়েছে অনুচ্ছেদ 15(2)তে। এই অনুচ্ছেদের জন্য তোমরা সমস্ত যারা যারা নাগরিক আমরা আছি তারা সমস্ত পাবলিক প্লেসে আমরা যেতে পারি, সেই অধিকার আমাদের আছে। মানে 15 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কি সকল ধরনের বৈষম্য নিষিদ্ধ, জাত মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ধরনের কোনো জায়গায় কোনো কিছু বৈষম্য করা সেটা নিষিদ্ধ, এটা বলা হচ্ছে 15 নম্বরে। এবং অনুচ্ছেদ 16তে বলা হয়েছে সরকারি চাকুরিতে সমান সুযোগ, আর 17তে বলা হয়েছে অস্পৃশ্যতার অবলুপ্তি, আর 18তে কি বলা হয়েছে পদবীর অবলুপ্তি। খুব ভালো করে এগুলো মনে রাখবে, ইদানিং করে এগুলো তোমাদের চলে আসছে। তারপরে দেখো প্রাচ্যের অক্সফোর্ড। প্রাচ্যের অক্সফোর্ড কোন শহরকে বলা হয়? প্রাচ্যের অক্সফোর্ড আমরা বলি পুনেকে, হ্যাঁ পুনেকে প্রাচ্যের অক্সফোর্ড বলি। আর যদি তোমাদেরকে বলা হয় বাংলার অক্সফোর্ড, অক্সফোর্ড অফ বেঙ্গল, সেক্ষেত্রে আমরা কিন্তু নবদ্বীপকে বলবো। নবদ্বীপকে আমরা বাংলার অক্সফোর্ড বলবো, পুনেকে বলবো প্রাচ্যের অক্সফোর্ড। তারপরে দেখো কোনটি মানুষের জিনগত রোগ নয়? এর মধ্যে মানুষের জিনগত রোগ নয় কোনটা? মানুষের জিনগত রোগ নয় অ্যালজাইমার। বাদবাকি হিমোফিলিয়া, বর্ণান্ধতা, ডাউন সিনড্রোম এগুলো সবকটা কিন্তু জিনগত রোগ। হিমোফিলিয়া, বর্ণান্ধতা, ডাউন সিনড্রোম এগুলো জিনগত রোগ, ভালো করে মনে রাখবে। তোমাদের কিন্তু অনেক সময় ঘুরিয়েও প্রশ্ন দেওয়া হয় এর মধ্যে কোনটা জিনগত রোগ। ঠিক আছে, এই তিনটে ভালো করে মনে রাখো, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, ডাউন সিনড্রোম। অ্যালজাইমার যেটা, এটা একটা প্রগতিশীল রোগ যেটা স্মৃতি আর অন্যান্য গুরুত্বপূর্ণ মানসিক ক্রিয়াকলাপকে ধ্বংস করে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের নার্ভকে আঘাত করে, আমাদের স্নায়ুতন্ত্রকে আঘাত করে। অ্যালজাইমার স্মৃতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মানসিক ক্রিয়াকলাপকে ধ্বংস করে। তারপরে কোন ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা গঠিত হয়? অন্ধ্রপ্রদেশ রাজ্যটা গঠিত হয়েছিল তেলেগু ভাষার ভিত্তিতে। এটা ভারতের ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য। অন্ধ্রপ্রদেশ ভারতের ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য। 1956 সালের 1 অক্টোবর এটা গঠিত হয়। আর দীর্ঘ আন্দোলনের পর এই রাজ্যটা তেলেগু ভাষী মানুষদের জন্য গঠিত হয়েছিল। তোমাদের কাছে একটা ছোট্ট হোমওয়ার্ক আমি দিচ্ছি, তোমরা আমাকে বলবে এই গুজরাট আর মহারাষ্ট্র এই দুটো নির্দিষ্ট একটা ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল। তো গুজরাটটা কোন ভাষার ভিত্তিতে আর মহারাষ্ট্রটা কোন ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল, তোমরা সেটা আমাকে আজকে কমেন্ট বক্সে জানাবে, আমি নেক্সট ক্লাসে বলে দেবো। তারপরের প্রশ্ন, নেহেরুর রিপোর্ট কে উত্থাপিত করে? নেহেরু রিপোর্ট দেখো এই ভদ্রলোক উত্থাপিত করেছিল নেহেরু রিপোর্ট, যেটা হচ্ছে মতিলাল নেহেরু হয়ে যাবে। মতিলাল নেহেরু নেহেরু রিপোর্টটা উত্থাপন করেছিলেন 1928 সালে। মতিলাল নেহেরু পরিচালিত একটা কমিটির দ্বারা নেহেরু রিপোর্ট উত্থাপন করা হয়েছিল, যে রিপোর্টে ভারতের জন্য ডোমিনিয়ন স্ট্যাটাস দাবি করা হয়েছিল। আর সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। কে ছিলেন? লর্ড আরউইন। নেক্সট দেখো ব্যাকটেরিয়া কে আবিষ্কার করে? ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন লিউয়েন হক, অ্যান্টনি ভ্যান লিউয়েন হক। 1676 সালে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। তিনি একজন ডাচ বিজ্ঞানী ছিলেন।
এই অ্যান্টি ভ্যান লিউয়েনহফ, ফাদার অফ মাইক্রোবায়োলজি হিসেবে পরিচিত এই লিউয়েনহফ। কেমন, এই কয়েকটা পয়েন্ট একটু ভালো করে মনে রাখবে। তারপরে চলে এসো প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টাকে। প্রফেসর শঙ্কু এই চরিত্রটার স্রষ্টা আমাদের সত্যজিৎ রায়। লোহাকে মরিচা পড়া থেকে বাঁচাতে কিসের প্রলেপ দেওয়া হয়? লোহাকে মরিচা থেকে বাঁচাতে আমরা দস্তার প্রলেপ দিই। দস্তার একটা পাতলা স্তর দিয়ে লোহাকে প্রলেপ দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় গ্যালভানাইজেশন। তোমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে গ্যালভানাইজেশন আমরা কোন ধাতুটা ব্যবহার করি, তোমরা এখানে দস্তা ভালো করে মনে রাখবে। আর গ্যালভানাইজেশন লোহাকে মরিচা থেকে রক্ষা করে। তারপরে কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত? কেরালার পিট মৃত্তিকা বিশেষ একটা মৃত্তিকা যেটা আমাদের কারি নামে পরিচিত। নেক্সট, অমরাবতী শহরটা কোন নদীর তীরে অবস্থিত? অমরাবতী কোথায়? কৃষ্ণা নদীর তীরে অবস্থিত অমরাবতী। এশিয়া কাপ কোন খেলার সাথে যুক্ত? এশিয়া কাপ অবশ্যই ক্রিকেট খেলার সাথে যুক্ত। এটা পুরুষদের ওয়ানডে ইন্টারন্যাশনাল এবং টি-20 আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। এশিয়া কাপ 1983 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যে বছর আমরা ভারত বিশ্বকাপ পেয়েছিলাম। নেক্সট, বিধান পরিষদের বা আপার হাউসের সদস্যদের কার্যকালের মেয়াদ কত? বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভার দুটো কক্ষ রয়েছে। আমাদের রাজ্য বিধানসভার দুটো কক্ষ রয়েছে, একটা হচ্ছে তোমার বিধান পরিষদ যেটাকে বলা হয় উচ্চ কক্ষ, আর একটা হচ্ছে বিধানসভা যেটাকে বলা হয় নিম্ন কক্ষ। বিধান পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে 30 বছর বয়স্ক হতে হয়। তারপরে দেখো, বিউটি পার্লারে চুল ঠিক করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? এই জিনিসটা ব্যবহার করা হয়, এটা বিউটি পার্লারে চুল ঠিক করার জন্য ব্যবহার করা হয়। কি? সালফার। সালফার বেশিক্ষণ ধরে চুল স্ট্রেট রাখতে সাহায্য করে। সংকেত কি? সালফারের এস, আর পারমাণবিক সংখ্যা 16। তারপরে ফেরালের সূত্র নিচের কোনটির সাথে সম্পর্কিত? ফেরালের সূত্র খুব ভালো করে দেখো, তোমাদের আমি পড়িয়েছিলাম ব্যাচেতে। ফেরালের সূত্র বায়ু প্রবাহের সাথে সম্পর্কিত, এটা আমাদের পৃথিবীর আবর্তন গতির জন্য হয়। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের এই গতি আর দিক কিন্তু মাপা হয়। ঠিক আছে, গতি মাপা হয়, দিক হচ্ছে উইন্ড ভেন। নিচের কোন সংস্থাটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী পদাধিকারী বলে হন না? প্রধানমন্ত্রী চেয়ারম্যান হন না, এগুলোর মধ্যে কোনটার? অর্থ কমিশনের চেয়ারম্যান কিন্তু প্রধানমন্ত্রী হন না। নীতি আয়োগ, জাতীয় উন্নয়ন পরিষদ এবং আন্তঃরাজ্য পরিষদের চেয়ারম্যান কে হন? প্রধানমন্ত্রী। ভালো করে মনে রাখবে, নীতি আয়োগের চেয়ারম্যানও প্রধানমন্ত্রী হন, জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যানও প্রধানমন্ত্রী হন এবং আন্তঃরাজ্য পরিষদের চেয়ারম্যানও প্রধানমন্ত্রী হন। অর্থ কমিশনের চেয়ারম্যান কে হন? কেন্দ্রীয় মন্ত্রী। নেক্সট, নিচের কোনটির মাড়ির রক্তপাত রোধ করে? নিচের কোনটি মাড়ির রক্তপাত রোধ করে? মাড়িতে যে রক্তপাত এটাকে রোধ করে অ্যাসকর্বিক অ্যাসিড, অর্থাৎ ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নামই হচ্ছে এই অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। স্কারবি রোগ হওয়া মানে এই জিনিসটা, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়বে। নিকোটিনামাইড, এই যে প্রথমের অপশনটা দেখছো, এর মানে এটা হচ্ছে তোমার ভিটামিন B3 এর একটা রাসায়নিক নাম, থায়ামিন B1, আর বায়োটিন হচ্ছে তোমার B7 এর রাসায়নিক নাম। তারপরে দেখো, ড্রিবলিং শব্দটা কোন খেলার সাথে যুক্ত? ড্রিবলিং তোমরা এখানে দেখে বুঝতেই পারছো এটা কোন খেলা, এটা হচ্ছে তোমার বাস্কেটবল খেলা। ড্রিবলিং খেলাটা বাস্কেটবলের সাথে জড়িত। বাস্কেটবলের ড্রিবলিং শব্দটার অর্থ হচ্ছে হাত দিয়ে ক্রমাগত মেঝেতে বল বাউন্স করা, ওটা কি বলা হয়? ড্রিবলিং। তারপরে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে সংসদ সংবিধানের মৌলিক অধিকারগুলো সংশোধন করতে পারবে না? কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে সংসদ সংবিধানের মৌলিক অধিকারগুলো সংশোধন করতে পারবে না? তো এটা গোলকনাথ মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। 1967 সালে গোলকনাথ মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলে সংসদ সংবিধানের মৌলিক অধিকারকে পরিবর্তন বা মুছে ফেলতে পারবে না। 1973 সালে কেশবানন্দ ভারতী মামলার রায়ে সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো যেগুলো রয়েছে সেই নীতিটা প্রবর্তন করেছিলেন। তারপরে দেখো, জিমেল এ ইমেল অ্যাটাচমেন্ট সাইজের সীমা কত? ইমেল যে অ্যাটাচমেন্ট করা যায় সেটা ম্যাক্সিমাম 25 MB পর্যন্ত করা যায় জিমেলে।
তারপরে দেখো হোডোফোবিয়া, নিচের কোনটির ভয়? হোডোফোবিয়া কিসের ভয়? ভ্রমণের ভয়, কোথাও ঘুরতে যাবার ভয় হচ্ছে হোডোফোবিয়া। ঘুমোতে ভয় পেলে তাকে বলা হয় সোমনিফোবিয়া। ওষুধে ভয় পেলে তাকে বলা হয় ফার্মাসোফোবিয়া। একাকিত্বে ভয় পাওয়াকে বলা হয় অটোফোবিয়া। নেক্সট, নিচের মধ্যে কোনটি নোবেল গ্যাস? এর মধ্যে নোবেল গ্যাস কোনটা? নোবেল গ্যাস হয়ে যাবে তোমার হিলিয়াম। 6টা নোবেল গ্যাস রয়েছে, যেগুলো হচ্ছে তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন আর রেডন। তারপরে দেখো কোন সংস্থা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে? ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট এটা প্রকাশ করে থাকে কোন সংস্থা? ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশ করে থাকে। তারপরে উদয়পুর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উদয়পুর বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে তোমার বিহারে। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীতে প্রথম মহিলা সুবেদার কে হয়েছে? প্রথম মহিলা সুবেদার কে? ভারতীয় সেনাবাহিনীতে প্রথম মহিলা সুবেদার প্রীতি রাজাক। এবং আজকের শেষ প্রশ্ন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীর্থস্থানগুলিতে পরিচ্ছন্নতা প্রচারের জন্য কোন উদ্যোগ চালু করেছেন? স্বচ্ছ মন্দির অভিযান উদ্যোগ চালু করেছেন। তো এই পর্যন্ত ছিল তোমাদের 40টা জিকে। এগুলো তোমাদের ইজি লেগেছে নাকি মিডিয়াম লেগেছে নাকি হার্ড লেগেছে? তোমরা অবশ্যই আমাকে কমেন্টে ফিডব্যাক জানিও, সেই অনুযায়ী আমি তোমাদের কোয়েশ্চেনের লেভেল বাড়াবো অথবা কমাবো, যাতে তোমাদের প্র্যাকটিসটা পারফেক্ট হয়। আর আমাদেরকে সবকিছুর জন্য তৈরি থাকতে হবে, ভালো করে মনে রাখবে, ইজি, মিডিয়াম, হার্ড, 3টে জিনিসের জন্যই কিন্তু আমাদেরকে তৈরি করে রাখতে হবে। আর সেই কারণেই তোমাদের প্রত্যেক দিন আমি প্রত্যেক সপ্তাহের ক্লাসগুলো ঠিক এইভাবে সাজিয়েছি। সোম, বুধ, শুক্র ডাব্লিউবিপি কেপি জিকে বুস্টার ক্লাসে তোমাদের ইজি টু মিডিয়াম কোয়েশ্চেন হবে, আর পিএসসি জিকে বুস্টার ক্লাসে মঙ্গল বৃহস্পতি হবে মিডিয়াম টু হার্ড কোয়েশ্চেন। আর এগুলো সব নিয়ে আমরা জিকে ম্যারাথন করব শনিবারে। ক্লিয়ার? তাহলে এই পর্যন্তই আজকে ক্লাস রইলো। তোমরা আমাদের ব্যাচে জয়েন করতে চাইলে অবশ্যই এই যে ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে এটাতে যোগাযোগ করে নাও, আর এই টেস্টগুলো সবাই দিয়ে দাও। এগুলো তোমাদের অ্যাপেতে ওপেন করে দেওয়া আছে। কেমন? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে। গুড নাইট।